ভাইজান, ও ভাইজান, ভাইজান, কি হয়েছে বলো? টাকা দেন, বাজার করা লাগবো। আমি দিতে পারবো না, কাসমকে বলো। উনি বলেছে টাকা দিতে পারবো না, আপনি টাকা দেন, তা নাহলে কিন্তু মিল বন্ধ। আচ্ছা ঠিক আছে, মিল বন্ধু। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে তুমি একটা কাজ করো, যে ওখানে কাপড়গুলো রাখা আছে, ময়লা কাপড়গুলো ধুয়ে দাও। চলো তা দিতেছি। বুয়া, 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 কি করবেন তাড়াতাড়ি কন। রুটি বানাইছো? আটা নাই। খুব ভালো করছো। এমনি থেকে আজকে আমার এসব নাস্তা খেতে ইচ্ছে করতেছিল না, আজকে একটু ভালো নাস্তা খেতে ইচ্ছে করতেছে। টাকা দেন, টাকা দিলে তো ভালো নাস্তা আইব। কথা বললা তুমি, তুমি ভালো নাস্তা বানাইতে পারো নাকি? সব পারি, টাকা দেন। আচ্ছা থাকি, লাগবো না, আমি এমনিতে খেতে ইচ্ছে করতেছে। তুমি একটা কাজ করো, তুমি চা বানাও, চা খেয়ে আমি বাইরে যাবো। চল। চা পাতাও তো নাই। একটু দোকানে যাও না বুয়া, দোকান থেকে নিয়ে আসো না, দোকানদার তো তোমার বাকি দেয়। আচ্ছা আচ্ছা, আনতাছি, আপনি বসেন। বুয়া একটু তাড়াতাড়ি করো, আমি ready। খাওয়া দেরি করে। বুয়া, এই বুয়া, জি ভাইজান। চাটা কিছু হইলো? ও আনতাছি ভাইজান। এলো এলো, খালি খাতে যান। মানে কি, মানে তুমি রুটি আনলা কোথেকে? বাকি আনলাম, খালি পেটে চা খাইবেন, আলসার হইব না। ওরে বাপ রে বাপ, থ্যাংক ইউ সো মাচ। তো তুমি যে এত কিছু আনলা, বাকিতে আনলা, তুমি টাকা শোধ দিবা কেমনে? আমি তো চাকরি বাকরি কিছুই পাইতেছি না। পাইবেন না। মানে কি, তুমি এটা কেন বললা? আপনি যখন বাউল ফকরে ঘুরে বেড়ান, আপনি কেউ চাকরি দিব? কবি সাহিত্য কিছু বইতে গেলে এরকম হইতে হয়। এই যে ধরো বড় বড় কবি যারা ছিলেন, রবীন্দ্রনাথ, নজরুল, এরা লম্বা লম্বা চুল রাখতেন। এই যে রবীন্দ্রনাথ লম্বা দাড়ি রাখতেন, কেন রাখতেন? মানে আমার মতো তার ব্লেড কেনার পয়সা ছিল না সেই জন্য? মোটেই না, ছিল। কবি সাহিত্যিক হতে চাইছেন বলেই কিন্তু তারা দাড়ি চুল রাখছেন। আমিও রাখার চেষ্টা করতেছি আর কি। আপনি যেসব লেহা লেহেন, তার তো কোনো আগ পাশই নাই। তুমি বুঝবা না। বাবা, এত ভালো কিছু খাবার খাওয়ার জন্য তোমার ধন্যবাদ। আল্লাহ তোমার অনেক হাত দ্বারা। আচ্ছা এখন একটা কাজ করবা, বাইরে যাওয়ার সময় আমার ঘর একটু যাই দিবা। হ্যাঁ দিয়ে দেবনি, আমার চাটা নিয়ে আসি, শেষ করে। ট্রাভেল করো। হ্যালো। হ্যালো সাথী, মিজান। হাই মিজান, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমাকে সারা শহর আমি কোথায় কোথায় না খুঁজেছি, তোমাকে খুঁজে পাচ্ছি না। কি বলো, ওকে খুঁজে পাওয়া যাবে না কেন? আমি ঢাকা শহরে আছি, যথাপূর্বং। তোমার ফোন বন্ধ কেন? মোবাইলের ব্যালেন্স নাই। এটা কোনো কথা? তুমি যে কোনো ফ্ল্যাক্স লোডের দোকানে গিয়ে তো ব্যালেন্স ভরতে পারো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ধরো যদি পকেটে টাকা না থাকে, মোবাইলে ব্যালেন্সে কিভাবে রিফিল করতে হয় সেটা কিন্তু আমার জানা নাই। তুমি আমাকে বলতে, আমি তোমার মোবাইলে ব্যালেন্স ভরে দিতাম। আচ্ছা ফোন রাখো, আমি আমি ব্যালেন্স ভরে দিচ্ছি। আস্তে আস্তে, এত অস্থির আবার কিছু নাই। আগে আমার ঘটনাটা শোনো, কি হয়েছে। আসলে প্রবলেমটা হয়েছে কি, যে ধরো বাড়ি ভাড়া প্রায় 2 মাস পড়ে গিয়েছিল, দেওয়া হয় নাই মেস ভাড়া। তো শেষমেশ বাধ্য হয়ে মোবাইলটা বিক্রি করলাম। মোবাইলটা বিক্রি করে যে টাকাটা আসলো সেটা দিয়ে আমি বাড়ি আলাদা টাকা পয়সা দিয়ে দিলাম। অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল। কি যে করো না তুমি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আসলে। আসলে কবিদেরকে দিয়ে কখনো কিছু হয় না। এই যে জীবনানন্দ দাশ, ও
কত বড় কবি, জীবনে কিছু করতে পেরেছে, কিচ্ছু করতে পারেনি। একটা চাকরি নাকি জুটিয়েছিল, সেটাও ঠিক মতো করতে পারিনি। আমিও কবি, আমাকে দিয়েও কিচ্ছু হবে না। আচ্ছা বাদ দাও, নাস্তা করেছো, ব্রেকফাস্ট করেছো? না, আমার সকালে নাস্তা খেতে ভালো লাগে না। তার মানে ব্রেকফাস্ট করো নাই? না। তোমাদের বাসায় ব্রেকফাস্ট কি হয়? দুধ আর কর্নফ্লেক্স। আর কিছু হয় না? আছে পাউরুটি, জেলি, কলা, ফ্রুটস আছে। কেন? কিছু না, আসলে আজকে খুব ভালো একটা ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, তো তোমাদের বাসায় তো ভালো কিছু নাই। তোমার ভালো নাস্তাটা কি শুনি? ধরো 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 ভুনা খিচুড়ি, মাংস ভুনা, পরোটা, কলিজা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি মগবাজার মোড়ে আসো, আমি তোমার জন্য ভালো নাস্তা নিয়ে ওয়েট করছি। সত্যি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো, আমি আসছি। রাখলাম, বাই। বাই। বাবা বিলটা পরে দেবো, বিকালে দেবো। এই যে স্যার, এই নেন ফোন, এটা বাসায় পড়েছিল, আপনাকে দিলাম, আবার বেচে দিয়েন না এটা। নেন। না বেচবো না। এটা কিন্তু পোস্ট পেইড, কিন্তু বিল নিয়ে টেনশন করতে হবে না, বিল আমি দেব। বলো বলো কেন দেব? কারণ দেবে? তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কোনো কবিতা লিখতে পারবে না, সেজন্য ঘুষ দিলাম। মানে কি আশ্চর্য, কি বলো তুমি? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কবিতা লিখি নাকি? তারপরেও যদি কখনো লিখিও, সেটা তুমি টের পাবে না, কারণ কবিতা এখন অন্য ইঙ্গিতে লেখা হয়। তার মানে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কবিতা লিখবে? প্লিজ, এটা বলার কোনো কারণ নেই। আমার ঘাড়ে কটা মাথা, একটা, এটা কোনোভাবে হারাতে চাই না। তুমিই বলো, তুমি ছাড়া আর আমার আছে কি? ওকে ওকে, থ্যাংক ইউ, আন্ডারস্ট্যান্ড। এই নেন 100 টাকা। কেন? এই যে এরকম একটা চেহারা, উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, এগুলো নিয়ে আমার সামনে আসবে না। এখনই সেলুনে যাবে, গিয়ে ফ্রেশ হবে। নাও। থ্যাংক ইউ। টাকা দিলে তো আমি আর না করতে পারি না, সেজন্য নিয়ে নিলাম। উফ, কিন্তু এভাবে কি চলবে? চাকরি বাকরির একটা ব্যবস্থা করতে হবে না? ওহো, তোমাকে তো কথাটা আসলে বলাই হয়নি। আজকে চাকরির জন্য সাজ্জাদ ভাইয়ের ওখানে যাওয়ার কথা। তাই? এই সাজ্জাদ ভাইটা কি? সাজ্জাদ ভাই পত্রিকার সাহিত্য সম্পাদক, আমাকে বেশ পছন্দ করেন, বেশ হেল্পও করেন। উনি প্রায় বলে আমার কবিতা নাকি বেশ ভালো। ভালো, কিন্তু চাকরি বাকরি তো কিছু একটা করতে হবে, না হয়তো না খেয়ে মরবে। না, না খেয়ে মরবো না। তুমি আছো না? আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ। জি না, খাওয়াবো না। তুমি খাওয়াবে না? না। আচ্ছা, ফাইন। তাহলে তো আমাকে অন্য কাউকে নিয়ে কবিতাটা লিখতে হবে। তোমার ঘরে মাথা কয়টা? একটা। সেটা কিন্তু থাকবে না বলে। সরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনে কোনদিন এরকম হবে না। এখন ফোনটা অন করো, আমাকে একটা কল দাও। খাবারটা তো শেষ করতে দাও প্লিজ। করো, শেষ করো, কিন্তু ফার্স্ট কল আমাকে দিবে। শিওর। আর অন্য কোনো মেয়ে না। শিওর। নাও, আমি খাইয়ে দিই। কি খবর মিজান পাভেল, তরুণ কবি? নতুন কোন কবিতা টবিতা এনেছো? না সাজ্জাদ ভাই, নতুন কোনো কবিতা তো লিখতে পারি নাই। মেসে মিল বন্ধ, বাজারে টাকা নেই, মানে এত সব ঝামেলার মধ্যে কি কবিতা টবিতা লেখা যায় আপনি বলেন? সেই জন্য তো বলেছিলাম একটা চাকরি বাকরি করো, পেট ভরা থাকলে দেখবা হুড় হুড় করে কবিতা বেরোচ্ছে। সাজ্জাদ ভাই, আপনি তো বড় ভাই, তাই না? আপনি যদি একটা চাকরির ব্যবস্থা না করে দেন, তাহলে আসলে কিভাবে কি হয় বলেন? আমি কোথায় যাবো, কার কাছে বলবো? একটা দেন না ব্যবস্থা করে। ভালো সময় এসেছো, আমাদের কাগজে একজন লোক নেবে, সাব এডিটর। আর তুমি তো বাংলা ভালোই লিখো, তুমি অ্যাপ্লাই করে দাও, একটা সিভি দিয়ে দাও।
সিভি আমি এখন কোথায় পাবো? আরে একটা সিভি বানায় ফেলো তো, তুমি লেখো, আমি কম্পিউটারে কম্পোজ করে দিব। জি। কাল চাকরি ইন্টারভিউ দিতে যাব, দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। আমি তো দোয়া করবোই, তাহলে আমার দোয়া কাজ হবে। ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে হবে না? মানে কি, কি বললে তুমি? আমি কবি, কবিতার আবার পড়াশোনা কিসের, কি বলো তুমি? তো ইন্টারভিউতে কি বলবে? কবিদের ইন্টারভিউ কেমন হয় সেটা তুমি জানো না? কেমন হয়? কবিদের ইন্টারভিউ হয় সেলিব্রিটিদের মতো। কিরকম? এই যেমন ধরো ইন্টারভিউ বোর্ডে গেলাম, বসলাম, তারপর তারা জিজ্ঞেস করতে শুরু করলো, আপনার কি পছন্দ, পাহাড় না সমুদ্র? কি বলবে তুমি? আমি বলবো তার আগে তুমি বলো, তুমি কি বলবে? আমি বলবো সমুদ্র। আচ্ছা, আর আমার ভালো লাগে সমুদ্রের ধারে পাহাড়, সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে, পড়ছে, ভেঙে যাচ্ছে ঢেউ। ওয়েল সেড। নেক্সট কোশ্চেন। আপনার প্রিয় মুহূর্ত? বলো বলো। তোমারটা বলো না। আমি বলবো কি? যখন তুমি সঙ্গে থাকো তখন। আচ্ছা, আর আমার প্রিয় মুহূর্ত? আমার প্রিয় মুহূর্ত হচ্ছে সৃষ্টির মুহূর্ত। যার নাম অবশ্য তুমি, যা স্নিগ্ধ সমীরণ। মানে কি? বুদ্ধদেবের কবিতা একটু ঝাড়লাম আর কি, আর কিছু না, একটু ইমপ্রেস করতে হবে না সেজন্য বললাম। ইয়া আই এম ইমপ্রেসড। পরের কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আপনার প্রিয় ফুল কি? আমার তো বেলি, তোমারটা বলো। আমারটা হচ্ছে পারিজাত। পারিজাত স্বর্গের ফুল। এই পৃথিবীর কাদামাটিতে সেই ফুল ফোটে না। এত হাইথট অ্যান্সার দিও না, পরে ওদের মাথার উপর দিয়ে যাবে, ওরা বুঝতে পারবে না। আরে কিচ্ছু হবে না, সব ঠিকঠাক মতো থাকবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, আপনার প্রিয় উদ্ধৃতি? তোমারটা বলো। আমার প্রিয় উদ্ধৃতি, একবার নক্ষত্রের পানে চেয়ে একবার বেদনার পানে, অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে শুনিল আধেক কথা, এই সব বোধের নিশ্চয় সোনার বিত্তল মূর্তি, তবু আহা ইহাদের এখানে। তুমি আবার পুরো কবিতা বলতে যেও না, ওরা কিন্তু বোর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। কবিতার পেছনে নারীর ভূমিকা আছে কি? আর যদি থাকে তাহলে আপনার কবিতার পেছনে কেউ কি আছে? সে কি? তুমি আবার আমার নাম বলে ফেলো না। আরে কি বলো তুমি, আমি এসব ডাইরেক্ট বলবো নাকি? আমি এবার তো বলবোই না। আমি বলবো হচ্ছে কবিতা, জীবন, নারী এসবই হচ্ছে সমার্থক শব্দ। কার পিছনে কার ভূমিকা সেটা কেই বাজান। থাকো তুমি, আমি যাই। আরে 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 বলো কি, আরে কি হলো, কেমন? পরের কোয়েশ্চেন, আপনার প্রিয় খাবার? ঠেকা। জোছনা। কবিদের প্রিয় খাবার হচ্ছে জোছনা। এবার আমি ধরি, আপনার স্বপ্ন কি? আমি এমন স্বপ্ন দেখি যে এমন একদিন আসবে যখন স্টেট ব্যাংকে চেক ভাঙাতে গেলে রজনীগন্ধা আসবে, আকাশ দিয়ে বোমারু বিমান যাচ্ছে কিন্তু সেখান থেকে বোমা পড়বে না, পড়বে রাশি রাশি চকলেট। এই যেমন শহীদ কাদরী ভেবেছিলেন একসময়, এই আর কি। আর আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? ভালোবাসি ওই যে মেঘ, ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য দল। থাকো তুমি তোমার মেঘ নিয়ে, আমি গেলাম। আপনার নাম কি? জি, মিজান পাবেল।
আসল নাম কি? আপনার বাবা মা নিশ্চয়ই এ নাম আপনার জন্য রাখেন নাই। জি মিজানুর রহমান। তাহলে এই নামটা বদল করার কারণ ছিল কি? না মানে আমি আসলে টুকটাক কবিতা লিখি তো, কবি, তাই ভাবলাম যে ও, কবিতা লিখলে নাম বদল করতে হয় না? তাহলে এই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম তারা তাদের নাম বদল করেনি কেন? সংবাদপত্রে চাকরি করতে এসেছেন? জি বাড়িতে কি পত্রিকা রাখা হয়? বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। বলেন কি? আজকে কোন কোন পত্রিকা পড়া হয়েছে? সরি, আজকে কোনো পত্রিকা আমার পড়া হয়নি। গতকাল আপনি কোন কোন পত্রিকা পড়েছেন? গতকালও আমার কোনো পত্রিকা পড়া হয়নি। কি বলছেন? জি গত 7 দিনে আপনি কোন কোন পত্রিকা পড়েছেন? গত 7 দিনও আমার আসলে কিছুই পড়া হয়নি। পত্রিকায় চাকরি করতে এসেছেন অথচ পত্রিকায় আপনি পড়েন না? না, এটাও ঠিক না। পড়বো, এখানে চাকরি হলে অবশ্যই পড়বো। আপনার চাকরি হবে না। তাহলে তো পত্রিকা পড়া হবে না। কলা চিনেন? কলা? জি মানে কলা মানে? এই যে লেখক, নাট্যকার, এদের তো দরকার হয় গল্পের প্লট, তাই না? জি এই কারণেই আমাদের বাংলাদেশের বেশিরভাগ লেখক, নাট্যকাররাই প্লটের আবেদন করে। 5 কাটার প্লট, 3 কাটার প্লট। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এই প্লট তো সেই প্লট না। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর এই কলাও সেই কলা না। শোনেন নাই? ললিত কলা একাডেমি, শিল্পকলা একাডেমি, চারুকলা ইনস্টিটিউট সবই তো কলা। জি আচ্ছা, এই কলার মানে কি? কলা মানে আর্টের বাংলা ফর্ম হচ্ছে কলা। ফাইন আর্টসের অর্থ হচ্ছে চারুকলা কিংবা ললিত কলা বলতে পারেন। আপনি যে কবিতা লিখেন, কবিতার জন্য কি আর্টের প্রয়োজন হয় না? ডেফিনেটলি, কবিতাও আর্টের একটা ফর্ম। আচ্ছা বলুন তো, আর্টের বাংলা কি? কলা। বলুন, কলা। কলা। আপনাকে নিউজ পেপারে চাকরি করতে হবে না। একটু কষ্ট করে আবার নিচে যান, ডান দিকে হাঁটতে থাকবেন। সামান্য দূরে গেলেই একটা আড়ত দেখবেন, কলার আড়ত। সেখান থেকে 100 টাকার কলা কিনবেন। সেই কলা আবার খুচরা বাজারে আপনি বিক্রি করবেন, 200 টাকা বেচতে পারবেন। কলা বেচে খান। আমি কি বোঝাতে চেয়েছি বুঝেছেন? জি বুঝতে পেরেছি। তেরোটা মিস কল, সবই সাথীর। হ্যালো, কি হলো? তুমি ফোন ধরো না কেন? আরে কি বলো তুমি? ইন্টারভিউ বোর্ডে ছিলাম না, রিঙ্গারটা অফ করা ছিল। আচ্ছা হ্যাঁ বলো, ও ইন্টারভিউ কেমন হলো? না হলো না। তুমি আমি যেসব প্রশ্নগুলো রিহার্সাল করলাম সেগুলো কিছু ধরেছে? না, কিছুই জিজ্ঞেস করে। তাহলে কি ধরলো প্রশ্ন? যে প্লিজ বাদ দাও তো। কেন বলো না। কি আবার বলবে? বললো পত্রিকা পড়েন, আমি বললাম না পড়ি না। তারপর বললো যে পত্রিকা অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, পত্রিকা পড়েন না। হলো হ্যাঁ, আপনাকে দিয়ে তো কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু না, আপনি যান যান, এখন যান, বেরিয়ে যান। যে কাউরান বাজারে কলা বেচে। এইভাবে বলতে পারলো? আরে বললো তো। ওহ, আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। না মন খারাপ করিনি, মন খারাপ করবার কি আছে? আসলে কবিদের জীবনে কখনো কিছু হয় না, বলে আর কবি কিসের। আচ্ছা বাদ দাও তো, এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না, রাখছি। ওকে বাই।
ভাইজান, বলো। আজকে তো ভাত রান্ধা হয়নি। ভাত রান্না হয়নি কেন? চাইল নাই। চাল নেই মানে কি? কেউ তো টাকা দেয় না। ওই রুমের ভাইজানও না, আপনিও না। বাকিটাকে নিয়ে আসতা, নিয়ে এসে চালাই নিতাম। বাকি টাকা তো অনেক হয়েছে। ভয়ে তো আমি ওই দোকানের সামনে দেওয়া যায় না। ঠিক আছে, টাকা পয়সা তো এখন নাই, কি আর করে, কিছু করার তো নাই। তুমি যাও। তাইলে কি আজকে রাতে কিছু খাইবেন না? ওই যে বাইরে অনেক হাবি জাবি খাইছে, আমি একদম পেট ভরা, এখন চাইলেও খাইতে পারবো না আমি। যাও তুমি এখন। কি হলো, দাঁড়িয়েছো না? যাও। হ, যাইতেছি। হ্যালো। হ্যালো, কই তুমি, কি করো, খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই যে খেলাম মাত্র। কি দিয়ে ভাত খেলে? না, ভাত তো খাইনি আমি, পরোটা আর চিকেন কাবাব খেলাম। কোথায় পেলে? আমার ওই যে মেসমেট নিয়ে এসেছিল। ও, তো একটুখানি শিক কাবাব দিয়ে অল্প একটু পরোটা খেলে কি তোমার পেট ভরবে? ভাত খেতে হবে না? মানে এখন চাইলে তো আমি আসলে খেতে পারবো না, মানে একদম পেট ফুল, তার মধ্যে আসলে বাইরের তেল তো একটু ঝামেলা করে, অ্যাসিডিটি হয়। এখন একটা অ্যান্টাসিড খাবো, খেয়ে তারপর পানি খাবো। ওকে, খাও তাহলে। তোমার সাথে কথা বলতে বলতে কি করে হবে, এটা সম্ভব নাকি? হ্যাঁ, আমার তো অ্যান্টাসিডটা চুষে চুষে খেতে হবে। আচ্ছা শোনো, আমি এখন রাখি, আমি পরে কথা বলছি তোমার সাথে। হ্যাঁ, ওকে, বাই। হায় রে আমার একটা। ভাইজান, কি ব্যাপার বলো তুমি আবার? বুঝছেন ওই যে আজকে একবারের থেকে পাইছি ভাত, আরেকবারের থেকে পোলাও, তো ভাতটা খামাখা নষ্ট হইব, তাই আপনি লেগে নিয়ে আইলাম। যদি কিছু মনে না করেন তাহলে কি এই গরিবের ভাতটা আপনি খাইবেন? খাবো বা নিশ্চয়ই খাবো। দাও। এটা কে বুয়া? এটা আমার মায়ের ঘরে নাতি। আসলে রাতের বেলা একলা একলা হাসুম তো, তাই সাথে করে নিয়ে আইছি। খুব ভালো করেছে বুয়া, খুব ভালো। এ বাবু, তোমার নাম কি? মানিক। এমনি তো বাইরে থেকে মানে গলা ফাটাইলাস, মাইসের মধ্যে লাগে কথা শুনে না। বুয়া, হ্যাঁ, তোমরা সত্যি খেয়েছো? হবে যান, খাইছি তো আমরা। আচ্ছা বুয়া, তুমি এই যে ওকে ওকে কি আমাকে একটু কালকে থেকে দিতে পারবে? দিবে ওকে? কেন ভাইজান? না, আমি আসলে একটা বিজনেস স্টার্ট করব, ওকে দিবে তুমি? কখন? দুপুরে। আচ্ছা, খান।
এই যে মোবাইলটা, এই মোবাইলটা বিক্রি করে তোমার কিন্তু পুরো বাকি শোধ। এই শোধ করার পরে আপনি উল্টা 700 টাকা পাইলেন। হ্যাঁ, একদম ঠিক বলছে। এরপর থেকে আমার কাছ থেকে আর বাকি নেন না, যা কিনেন নাও। আপনার বাকি দিতে হইব না, কারণ আজকে থেকে আমি ব্যবসা শুরু করতেছি। দুশো 50, 60, তাহলে কত হলো? 360। আজকে কি করলাম? 200 টাকার কলা কিনলাম, ওখান থেকে 360, তার মানে হচ্ছে 160 টাকা লাভ। আচ্ছা, 160 টাকা লাভ, 160, এই ধরো তোমার 50। আমার কত লাভ হলো? 110। কালকে তাহলে আমরা কি করব? 300 টাকা কলা কিনবো। 300 টাকা কলা কিনবো। 300 টাকার কলা কিনবো। বুয়া, তুমি কালকে মানিকের সঙ্গে একটা পিচ্ছি একটু এনে দিতে পারবা? ভাইজান, কথাটা আমি আপনার কইতে চাইছিলাম। দিনে 50 টাকা রোজগার শুনে আরো মাই লোকেরা তাকে পোলারে দিতে চায়। গুড, তো অনেক ভালো সংবাদ। আমি তাহলে খুব তাড়াতাড়ি আমার বিজনেসটা এক্সপান্ড করতে পারবো। হ্যালো সাথে আমি মিজান। মিজান, কোথায় তুমি? তোমার কোনো পাত্তা নাই কেন? তোমার ফোন বন্ধ কেন? মোবাইলটা আবার বিক্রি করে দিয়েছি। আবার? শোনো, এখন এত কিছু বলতে পারবো না ফোনের মধ্যে, সামনাসামনি দেখা হলে ইন ডিটেল সবকিছু বলবো, ঠিক আছে? কখন, কোথায়, কখন দেখাবে বলো? দিনের বেলা তো আমি ব্যবসা করছি, তুমি সন্ধ্যার সময় আসো রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে, মিস করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখলাম, বাই। তুমি বিশ্বাস করবে না, আমি 200 টাকার কলা কিনে লাভ করছি 110 টাকা। তারপর 300 টাকার কলা কিনে সেখান থেকে লাভ করলাম 250 টাকা, তারপর 600 টাকা, তারপর 900 টাকা, তারপর 1800, 2400, 3400। গড, তোমার ইউ কান্ট থিঙ্ক অফ। এখন আমি কি ভাবছি জানো? আমি ভাবছি একটা রিক্সা ভ্যান কিনবো, সেখানে দই তরকারি দিয়ে একজন লোককে বসাই দেবো। কি? তুমি কবিতা লিখছো না? না, লিখিনি তো। ইউ আর চেঞ্জিং মিজান। রাইট, আই এম চেঞ্জিং। আমাকে আসলে ব্যবসায় পেয়েছি, ব্যবসার মধ্যে একটা নেশা আছে, নেশার মধ্যে পড়ে গেছি। আমি কিন্তু পরশু বাবা মার সাথে ইউরোপ ট্যুরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। I will miss you. মিটু, একটা রিকোয়েস্ট করি। Sure. তুমি কবিতা লেখাটা বন্ধ করো না প্লিজ। মানে কেমন হয়েছিল দোকানটা? খুব ভালো হয়েছে। আর কইসা এই দোকানটা থেকে আমি বাকি খাইতাম বইলা, এই দোকানের যে দোকানদার ছিল, মালিক ছিল, আমার যে কি অপমান করছে আমি বলে বুঝতে পারবো না। টাকা হয়েছে আমার, ব্যবসা বড় হয়েছে, আর দোকানটা কিনা ভালো হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। দাঁড়া তো রাত্রি মিষ্টি খাওয়াই। আরে বড় করে কামড় দেবে একটা, ধর
ভিতর যা, ভিতর গিয়ে বস, ভিতর যা বস। এক বছর, প্রায় এক বছর পর তুমি দেশে এলে। তুমি তো অনেক বদলে গেছো মিজান। রিয়েলি? তোমার কি মনে আছে যে তুমি আমাকে একটা মোবাইল দিয়েছিলে? সেই মোবাইলটা বিক্রি করে আমি ব্যবসা শুরু করেছি, এবং তারপর হ্যালো, হ্যাঁ আপনি আছেন, সমস্যা নেই, আপনি এক ট্রাক মালিক। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করবার দরকার নেই। আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, 5 লাখ তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো ক্যাশ, নো ওয়ারিজ, আপনি পাঠিয়ে দিন। জি, থ্যাংক ইউ। সরি। তোমার ব্যবসা কি অনেক বড়? বড় কিনা সেটা তো বলতে পারছি না, সবই তোমার দোয়া। তোমার সরি। হ্যালো, কি? না, খবরদার, আগে মাল বিক্রি হবে, তারপর টাকা যাবে, তার আগে কিছু হবে না। হ্যাঁ, টাকা রোল করুক। যা বলেছি তাই, রাখলাম এখন, বাই। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। তুমি কবিতা এখন আর লিখছো না? এই যে বলো না তুমি, এত সময় কোথায়? আমি কিন্তু একজন কবিকে ভালোবেসেছিলাম, ব্যবসায়ীকে নয়। কিন্তু তুমি এটাও খুব ভালো করে জানো যে টাকায় টাকা আনে। অক্সফোর্ডে আমার অ্যাডমিশন হয়ে গেছে, নেক্সট মান্থে চলে যাব। গুড নিউজ, ভেরি গুড নিউজ। গ্র্যাজুয়েশন শেষ করো, আসো। ইন দ্য মিন টাইম আমিও দেখি তোমার যোগ্য হয়ে উঠি, ইনশাআল্লাহ উঠবো। ভাইজান, মেলা রাইত হয়েছে, খাই লোন? না, খিদে নেই, খাবো না। সারাদিন এটা লয়ে পড়ে থাকলে হইব? এখন তো আল্লাহ দিলে আপনি অনেক বড় লোক হয়েছেন, টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এখন তো কোনো অভাব নাই। আর আপনার বয়স হয়েছে না, একটা বিয়ে শাদি করে নাও। আমি কতদিন আর ফাঁক শাক করে খাওয়াবো? বিয়ে? আমি তোমার বেশি সময় নেব না, শুধু একটা কথা বলতে এসেছি। বলো। আমি একজন কবিকে ভালোবেসেছিলাম, সে এখন নেই। কোনো অশিক্ষিত বড়লোককে আমি বিয়ে করতে চাই না। প্লিজ হার্ড করে কথা বলো না, প্লিজ। ওখানে আমার ক্লাসমেটকে আমি বিয়ে করতে যাচ্ছি। তোমার কিছু বলার আছে? না, নেই। কিছু বলার নেই? হ্যাঁ, এই শিপমেন্টের মাল নিয়ে আমি কোনো ওয়ার্ডই শুনতে চাই না। কোনো যদি জ্ঞানজাম হয় তাহলে আমি এভরি সিঙ্গেল ওয়ানকে ফায়ার করবো, এভরি সিঙ্গেল ওয়ান। স্পেনের মালটা ঠিকঠাক মতো যাওয়া যায়, দ্যাটস ইট।
হ্যালো, হ্যাঁ কোন পত্রিকা? আচ্ছা ঠিক আছে, কাল রাতে আসেন। হ্যাঁ বাসায়, বাই। আসসালামু আলাইকুম স্যার। ও, আপনি ইন্টারভিউর জন্য এসেছেন? জি। তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে একদম সময় নেই। কোনো অসুবিধা নেই স্যার, আমি খুব সংক্ষেপে সারবো স্যার। জি, আমি শুরু করবো স্যার। জি, ফার্স্ট। স্যার, আপনার প্রিয় ফুল কি স্যার? রজনীগন্ধা, কারণ এটা বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যায়। স্যার, আপনার প্রিয় রং প্রসঙ্গে যদি কিছু বলেন স্যার। হলুদ, গত বছর হলুদের প্যাকেট বিক্রি করে আমি অনেক টাকা আয় করেছি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই স্যার, মানে স্যার এই শিল্প সংস্কৃতি নিয়ে আপনার ভাবনা। শিল্প সংস্কৃতি, শিল্প কারখানা যত বেশি হয় তত বেশি ভালো, তবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখা উচিত। স্যার, আপনার কখন হাসি? যখন ডলারের দাম বাড়ে, আমি এক্সপোর্টের বিজনেস করি, দ্যাটস ওয়াই। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি স্যার, আপনি কখন কাঁদেন, মানে আপনার কান্না আসে? কি বলে? স্যার, আপনার কখন মন খারাপ হয়, কান্না পায় স্যার? যখন এক্সপোর্টের অর্ডারগুলো ক্যান্সেল হয় তখন। আপনার প্রিয় কবিতা প্রসঙ্গে যদি কিছু বলেন স্যার। খাঁটি সোনা ছাড়িয়ে চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। মানে আপনার অবসর নিয়ে একটু বলতে চাই স্যার, মানে আপনার অবসর কিভাবে কাটে, আপনি অবসরে কি করেন স্যার? জি। টাকা গুনে। ও আচ্ছা আচ্ছা স্যার, আপনার জীবনে এই যে বিশাল সাফল্য, এই সফলতাকে কেন্দ্র করে এই নতুন জেনারেশনকে আপনার যদি কোনো উপদেশ থাকে? বাণিজ্যে বসতি লক্ষ্মী। আপনার যে স্বপ্ন আজও পূরণ হয়নি, এই অপূর্ণ স্বপ্ন নিয়ে আপনার কথা। হ্যাঁ, একটা স্বপ্ন আছে ওরকম, বিল গেটসের চাইতে অনেক বেশি রিচ হওয়া, অনেক বেশি বড় লোক হওয়া। স্যার, আমি তো পত্রিকার লোক, মানে নিজেদের প্রসঙ্গে আর কি, মানে আপনার প্রিয় পত্রিকা কোনটি স্যার? পত্রিকা পড়ি না। আমি একটা কথা বলবো স্যার, আপনি পত্রিকা পড়লে স্যার আরো অনেক দূর যেতেন স্যার। ভুল বললেন। আমি যদি পত্রিকা পড়তাম তাহলে আজকে আমি আপনার অফিসের সাব এডিটর হতাম। আপনি হয়তো ভুলে গেছেন, এই আমি একদিন আপনার অফিসে গিয়েছিলাম ইন্টারভিউজের জন্য, চাকরির জন্য। এবং আমার চাকরিটা কেন হয়নি সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। আমার চাকরি হয়নি কারণ আমি পত্রিকা পড়তাম না, স্টিল আমি পড়ি না, এবং পড়িনি সেজন্য চাকরি হয়নি। আর যদি হতো তাহলে আজকে আমি আপনার অধীনে চাকরি করতাম। তখন আপনি আমাকে একটা বুদ্ধি দিয়েছিলেন কলা বিক্রি করে ব্যবসা করার জন্য, এবং সেই ব্যবসা আমি করছি। সেই ব্যবসা করে আজকে আমি এত বড়, এত রিচ। দেন তো আপনার পাটা দেন প্লিজ, আপনি আমাকে দেন, আমি সালাম করি। আপনার অনেক ঋণ আমার কাছে, আমি শোধ করি। স্যার, আমার কিচ্ছু মনে নেই স্যার। এটা ভাইজান, নাস্তা কি দেবো? এই কি স্যুপ দেবো, নাকি ফল ফলাদি দেবো, না মিষ্টি জাতীয় কিছু দেবো? তোমার যা খুশি। আচ্ছা ঠিক আছে। এই যে একটু আগে দেখলেন ওনাকে, আমার বুবু, এক সময় আমার বুয়া ছিলেন। ওনার দুই নাতি আমাকে বেশ হেল্প করেছিল এক সময়, এবং সেই জন্য ওনার দুই নাতিকে আমি হোস্টেলে রেখে ক্যাডেট কলেজে পড়াচ্ছি। আপনি স্যার জীবনে অনেক পেয়েছেন।
ইটস ট্রু, আমি জীবনে অনেক পেয়েছি, আমি যা চেয়েছি আমি সবই পেয়েছি, সব কিছু সব, কিন্তু একটা জিনিস আমি পাইনি, কবিতা। একবার নক্ষত্রের পানে চেয়ে একবার বেদনার পানে, অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ শোষণ মানে শুনিল আধেক কথা, এইসব বধির নিশ্চল। সোনার পিত্তল মূর্তি তবু আহা ইহাদেরই কানে। সাথী, শুধুমাত্র তুমি একজন নারী ছিলে যে সোনার পিত্তল মূর্তি ছিলে না। আমি সব পেয়েছি, সব কিছু, শুধু তোমাকে পেলাম না।